রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে রেল চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। আলোচনায় বসার আহ্বান রেলপথ উপদেষ্টার। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটে ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ, পাম্পে সংকট, বড় ভোগান্তির আশঙ্কা। বগুড়ায় ১৬ মাসের শিশুকে হত্যা মামলায় বাবা জাকির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড, পরপর দুটি কন্যার জন্ম হওয়ায় ক্ষোভ। ঢাকার নবাবগঞ্জে মাদক কারবারির সংবাদ বন্ধ করতে সাংবাদিক নাজমুলকে হত্যার চেষ্টা, স্বীকার করেছে গ্রেফতার ৩ জন। এবং কড়া নিরাপত্তার মাঝেই চট্টগ্রাম বন্দরে পণ্য চুরির ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ, একজন আটক। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বেতন ভাতা সহ নানা দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ আছে ট্রেন চলাচল। একা ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। এদিকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির জেরে সারা দেশের মতো চট্টগ্রামেও বন্ধ আছে ট্রেন চলাচল। রাত ১২টার পর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। ঢাকাগামী চট্টলা, সুবর্ণা, সিলেটগামী পাহাড়িকা সহ বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এছাড়া মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। এদিকে ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে ভিড় করেন যাত্রীরা। তবে কোনো ঘোষণা ছাড়া ট্রেন চলাচল বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েন তারা। আমরা প্রতিদিন যে সময়টায় আসি ওটা আমরা রেলে দিয়ে চলে যাই আমাদের সব সুবিধার জন্য। এখন আজকে আমাদের কোনো মেসেজই দেয় নেই। খুব জরুরি কাজ ছিল ঢাকাতে 2টার সময়, তো আমি তো ভোগান্তিতে পড়ে গেলাম। রাজশাহীতেও লোকাল, আন্তনগর, মেল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ। ভোরে স্টেশনে অপেক্ষায় ছিলেন শত শত যাত্রী। এ সময় কিছু দুর্বৃত্ত টিটিইর কক্ষসহ ট্রেন ভাঙচুর করে। বিশৃঙ্খলা এড়াতে স্টেশনে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী স্টেশনে অনেক ঘোলাটে হয়েছিল, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী আসার পর পরিস্থিতি আমাদের শান্ত। রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে খুলনা রেল স্টেশন। সকালে স্টেশনে এসে ট্রেন বন্ধের খবরে ফিরে যান যাত্রীরা। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেক সকাল 6টার সময় এখানে এসে 1.5 ঘন্টা বসে থাকার পর এখন বলতে ফেরত চলে যান। এখন কিভাবে যাবো, এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। যাত্রীর জন্য কোনো ভোগান্তি না হয় সেক্ষেত্রে যাত্রী আসা মাত্রই কাউন্টার থেকে টিকিট রিফান্ড করার জন্য তাদেরকে বলা হচ্ছে। যে টাকাতে টিকিট করা গেছে সেই টাকা যাত্রীকে ফেরত দেওয়া হচ্ছে এবং যারা অনলাইনে টিকিট ক্রয় করছে তারা অনলাইনে টিকিট রিফান্ড করছে। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকাল থেকে স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। হঠাৎ করে যাত্রা বাতিল হওয়ায় ক্ষোভ জানান তারা। এখানে আসার পর আমাদেরকে বলতেছে টিভিতে দিছে নাকি আজকে, তো টিভিতে আজকে যদি দেয় আমরা সকালে যারা আসছি তো আমরা কোথায় যাব? রেল বন্ধ, কিন্তু আমার তো ট্রেনিং বন্ধ হয়নি। এখন আমি কিভাবে যে যাব সেটাই চিন্তা করতেছি। গাজীপুর সহ সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে রেল সেবা। সোমবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে বন্ধ আছে সব ধরনের ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা। পাশাপাশি জনগণকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি তার। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেলওয়ের কর্মীরা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। কমলাপুরে অলস পড়ে আছে আন্তনগর সহ বিভিন্ন রুটে চলাচল করা বেশ কয়েকটি ট্রেন। এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল 6টার পরে তারা অ্যানাউন্স করছে যে টাকা রিটার্ন দেওয়া হবে, রেল সাময়িক বন্ধ।
কারণ আমাদের টাকাও রিটার্ন আমরা পাচ্ছি না, আমরা কিভাবে যাব ব্রাহ্মণবাড়িয়াতে তারও কোনো হদিস পাচ্ছি না। আমি তো অফিসে করতে পারছি না, এখন যেতেও পারছি না, কোনো একটা ওয়ে বের করতে হবে। এবং এই যে অনভিপ্রেত একটা ঘটনা, এটার জন্য আসলে আমরা খুবই হতাশ। আমি তো চরম ভোগান্তিতে আছি, এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে যাব তাও বুঝতেছি না। এমন পরিস্থিতিতে কমলাপুরে আসেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে ভোগান্তির কথা জানান যাত্রীরা। উপদেষ্টা গণমাধ্যমকে জানান, অর্থ বিভাগ ইতিমধ্যে রানিং স্টাফদের অনেক দাবি মেনে নিয়েছে। যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক। সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা হলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারিও তার। ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে, এতদিন কিন্তু পাওয়া যায় না। এবং এই জন্য আমি ব্যক্তিগতভাবে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে। তা আমাদের ধারণা ছিল তারা আমাদের যে এ বিষয়ে সচিবালয় অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করেছে সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এর বাইরে আর কোনো দাবি মানা সম্ভব না। তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এদিকে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবি নিয়ে গত 1 মাস আগে কর্মসূচি ঘোষণা করেন রানিং স্টাফরা। দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তারা। অনেকগুলো হয়েছে, মানে লিখিত চুক্তি হয়েছে যে এতদিনের মধ্যে আমরা শেষ করে দিব, না হলে আপনাদের আন্দোলন আপনারা করবেন। এরকম 94টা চিঠি দেওয়া হয়েছে। শর্ট টাইমে যা কর্মবিরতি কর্মসূচি আমরা 3বার আমরা এরকম তাদের আশ্বাসে আলোচনা করে ব্যাক করেছি, কিন্তু ফলাফল আসে নাই। কর্মীরা বলছেন 100 কিলোমিটার ট্রেন চালালে অতিরিক্ত টাকা পেতেন তারা, পেনশনও পেতেন অতিরিক্ত টাকা। তবে 2022 সালে বন্ধ হয় এসব সুবিধা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গতকাল মধ্যরাত থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামে এই মুহূর্তে কি অবস্থা, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? দিনভর যাত্রীদের আসলে ভোগান্তি ছিল। আমরা চট্টগ্রাম রেল স্টেশনে সকাল থেকেই দেখেছি যারা বিভিন্ন গন্তব্যে ট্রেনের টিকিট কেটেছিলেন আগে, তারা যখন স্টেশনে আসেন তখন তারা জানতে পারেন যে আজকে কর্মবিরতির কারণে কোনো ধরনের ট্রেনই চলছে না এবং সবগুলো ট্রেনের, অর্থাৎ চট্টগ্রাম থেকে 12টি আন্তনগর ট্রেন এবং 10টি মেল ট্রেন সহ অন্যান্য যে কমিউটার ট্রেনগুলো থাকে সেই সবগুলো ট্রেনেরই আসলে যাত্রা বাতিল করছে রেল কর্তৃপক্ষ। পরবর্তীতে তারা আসলে টিকিট ফেরত দেওয়া প্রক্রিয়া নিয়েও আসলে তারা জানতেন না এবং রেল কর্তৃপক্ষ থেকেও সেটি স্পষ্ট করেনি। এবং যাত্রীদের তারা বলছেন যে আসলে রেল কর্তৃপক্ষ থেকে বিষয়টি জানা থাকার পরও তারা আসলে জানায়নি, কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের গণমাধ্যমের মাধ্যমে তারা আসলে জানতে পারেননি। ফলে তারা স্টেশনে এসে এক ধরনের ভোগান্তি এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ থেকে যদিও আসলে নামকাও আসতে আসলে 3টি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়, যার মধ্যে 2টি সিলেটের গন্তব্যে এবং অন্যটি দেশের আরেকটি গন্তব্যে যায়। এবং সেই বাসগুলো আসলে আমরা যে বেহাল অবস্থা দেখেছি, বিআরটিসি 2টি বাসই আসলে দোতলা এবং একটি বাসে হুটখোলা। এবং এই শীতকালীন সময়ে যারা সিলেটের পথে যাবেন তাদের ক্ষেত্রে আসলে এই বাসগুলোতে যাওয়া আসলে কতটা সুখকর হবে সেটি আসলে এখন প্রশ্ন। তবে যে পরিমাণ ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে সেই পরিমাণ আসলে বাসের ব্যবস্থা করেনি। জনসংযোগ বিভাগ থেকে যদিও বলা হয়েছিল যে টিকিটধারী যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হবে, কিন্তু সব যাত্রীর জন্য আসলে সেই ব্যবস্থাটুকু ছিল না এবং সেটির একটি সীমাবদ্ধতা আমরা দেখেছি। আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ফাঁকা এবং রেল লাইনগুলোতে ট্রেন ঠায় দাঁড়িয়ে আছে। অনেকগুলো ট্রেনে আসলে ইঞ্জিনযুক্ত আছে, কিন্তু যারা আসলে রানিং স্টাফ, লোকোমাস্টার থেকে শুরু করে পরিচালক, তাদেরকে আমরা আসলে স্টেশন এলাকায় দেখিনি। তারা গতকাল মধ্যরাত থেকে যে তাদের কর্মবিরতি শুরু করেছেন সেটি এখনও চলমান রেখেছেন এবং তারা বলছেন তাদের যে যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন সেটি আসলে তারা দাবি না মানা পর্যন্ত তারা আসলে কর্মবিরতি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আমরা আসলে কোনো ধরনের আশার সংবাদ শুনিনি। ফলে বস্তুতপক্ষে এটি বলা চলে যে আজকে রাতের বেলার যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর যাত্রা বাতিল হচ্ছে এবং রেল কর্তৃপক্ষ থেকে হয়তো সেটি কিছুক্ষণের মধ্যে জানানো হতে পারে। চট্টগ্রাম রেল স্টেশনের এই যাত্রীদের যেহেতু
ট্রেন বন্ধ, সেই যাত্রীদের চাপ আসলে আমরা বাস স্টেশনগুলো এবং বাস কাউন্টারগুলোতে দেখেছি। সেখানে বিকল্প ব্যবস্থা, অর্থাৎ যে গন্তব্যগুলোতে তারা বাসে যাওয়ার চেষ্টা করছেন, তবে সেই যাত্রাপথ অর্থাৎ ট্রেন অত্যন্ত কম টাকায় যাওয়া যায়, সেক্ষেত্রে আসলে বাসে তাদেরকে বাড়তি টাকা ব্যয় করতে হবে। এবং আমরা দেখেছি কিছু কিছু গন্তব্যে বাড়তি টাকাও নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে অনেকে আসলে যারা আগামীকালকে টিকিট কেটেছেন তাদের ক্ষেত্রে, যেহেতু পরশু দিন একটু বৃহস্পতিবার এরপরে শুক্রবার, সেই ক্ষেত্রে আসলে কি হবে সে রেল কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের কিছু জানেনি। সেই টিকিটগুলো অনেকে কাউন্টারে এসে টিকিট কাটছেন, কিন্তু রেল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত না আসলে আগামীকালকে বা পরের দিন যদি কর্মবিরতি অব্যাহত থাকে সেক্ষেত্রে আসলে তারা ট্রেন চালাতে পারবেন কিনা। ফলে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে অফলাইনে যারা টিকিট কেটেছেন সেই টিকিটের টাকাটা তারা অফলাইনে দিয়ে দিচ্ছেন, এবং অনলাইনে যে টিকিট কেটেছেন যেসব যাত্রীরা সেটি অনলাইনে আসলে তারা ফেরত দিয়ে দেবেন। তবে অনলাইনে টাকা ফেরত পড়ার প্রক্রিয়াটি একটু জটিল, সেটি কিছু সময় লাগে। ফলে যাত্রীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে যে টাকা কখন তারা ফেরত পাবেন। তো সব মিলিয়ে যেটি বলা চলে, চট্টগ্রাম রেল স্টেশন, সারা দেশের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও যাত্রীরা যারা এসেছেন দিনভর, তারা আসলে এক ধরনের ভোগান্তি এবং দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছেন, এবং তারা নানা উপায়ে নানাভাবে হয়তো অনেকে গন্তব্য পরিবর্তন করেছেন অথবা গন্তব্য বাতিল করেছেন। তবে তারা হয়তো বিকল্প পথে যাচ্ছেন। তবে তারা সরকার বা সব পক্ষের কাছে দাবি জানিয়েছেন যে যাত্রীদের জিম্মি করে বা যাত্রীদের ভোগান্তি করে এই ধরনের আন্দোলন যাতে দ্রুতই আসলে সমাধানে নিয়ে আসা হয়, এবং যারা আন্দোলন করছেন তারা সরকারের কাছে বলছেন তারা যাত্রীদের জিম্মি করতে চান না, তারা অচিরে এটি সমাধান চান, এবং তারা চান যে কোনো মুহূর্তে যারা সরকার যদি তাদের দাবি মেনে হয় তারা আজকের রাত থেকেও তারা ট্রেন চালাতে প্রস্তুত আছেন। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু রাজশাহীর খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আমরা চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তির খবর শুনছিলাম, রাজশাহীর খবর একটু জানবো। রাজশাহীতে যাত্রীরা আগে যে টিকিট কেটে রেখেছে সেটার টাকা কি ফেরত দেওয়া হচ্ছে? দেখুন, সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ রাত 12টার পর থেকে রাজশাহী রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত যদি বলা হয়ে থাকে প্রায় 10টির মতো আন্তনগর এবং লোকাল কমিউটার ট্রেন সব মিলে প্রায় 10টির মতো ট্রেন কিন্তু এখন পর্যন্ত তাদের যাত্রা বাতিল ঘোষণা করেছে, এবং এই সমস্ত ট্রেনে যারা যাত্রী ছিল তাদের টাকা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এই যাত্রী একদিক থেকে যখন কর্মবিরতি চলছে, অপর দিক থেকে টাকা রিফান্ডের যে বিষয়টি, এটি অনেকটি আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে যাত্রী যারা রয়েছেন তারা, এবং এটি কিন্তু তাদের দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে যাত্রীগুলো এখন পর্যন্ত রাত্রে 11:20 যে ট্রেনটি রয়েছে সেইটির টিকিট এখন অনেক যাত্রী এসেছিলেন তারা ফেরত দিতে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা শেষ পর্যন্ত দেখবেন যে ট্রেনটি তারা চালাতে পারবেন কিনা, তারপরে কিন্তু তারা যাত্রা বাতিল ঘোষণা করবেন। এরপরে যারা চাইবেন তারা কিন্তু তাদের টিকিটের মূল্যটি নিয়ে যেতে পারবেন। যারা সরাসরি স্টেশনে এসে কেটে গেছেন, তাদের টিকিট নিয়েছেন, তাদের টিকিটটা তারা হাতেই টাকা নিতে পারবেন, এবং যারা অনলাইনে কেটেছেন তারা অনলাইনে এই রিফান্ডটা পাবেন। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, এক্ষেত্রে যাত্রী ভোগান্তি কিন্তু দুটো হয়ে দাঁড়িয়েছে। প্রথম কথা হচ্ছে যে যাত্রীরা কিন্তু সাথে সাথে তাদের যে টিকিটের রিফান্ড সেটি কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না, সেই সাথে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে ট্রেনটি শেষ মুহূর্তে যাত্রা বাতিল হচ্ছে কি হচ্ছে না, এর জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। আর যেহেতু এখানে যারা কর্মরত এখানে যারা স্ট্রাইক করেছেন ঠিক তারাও কিন্তু বক্তব্য নেই, যার ফলে এখানে যে যাত্রীরা রয়েছেন যারা ট্রেনের টিকিট বাতিল করে তারা বাস বা অন্য কোনো পরিবহন তারা পছন্দ করবেন বা পরিবহনের ব্যবস্থা করবেন, সেই সুযোগটিও কিন্তু তাদের হাতে নেই। যার ফলে এখানে যাত্রী কিন্তু ভোগান্তি দুই ধরনের পড়েছে। এক, তারা রেলে যাত্রা করতে পারছেন না, এটি একটি যেমন ভোগান্তি হয়েছে, অপরদিকে যে টিকিটের টাকাটি তারা পাবেন বা রিফান্ডটা পাবেন বা কিভাবে পাবেন সে বিষয়টি নিয়ে কিন্তু একটি জটিলতা দেখা দিয়েছে। অপরদিকে যদি বলা হয়ে থাকে যে এখানে বিআরটিসি বাসের কথা বলা হচ্ছিল, রাজশাহী থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদের কাছে তথ্য আছে, রাজশাহী থেকে এখন পর্যন্ত স্পেশাল কোনো বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়নি, যার ফলে যাত্রীরা কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে প্রায় সকাল থেকে 4,500-এর মতো যাত্রী ছিলেন, তারা কিন্তু তাদের মতো করে ব্যবস্থা করে বিভিন্ন যে গণপরিবহন রয়েছে বাস সহ অন্যান্য যে পরিবহন রয়েছে সেগুলোতে করে কিন্তু তাদের মতো করে তাদের যে গন্তব্য সেখানে পৌঁছে যাচ্ছেন। তবে যাত্রীরা বারবার একটি কথা বলছিলেন যে
যাত্রীদের দুর্ভোগ বা যাত্রীদের ভোগান্তি করে এই ধরনের আন্দোলনটা কতটুকু যৌক্তিক এই বিষয়টি কিন্তু যাত্রীরা বারবার এমন প্রশ্ন করছিলেন এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলেন যে যাত্রী দুর্ভোগ লাঘবে এই সংকট নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রোহিঙ্গারা প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব নেয়ার চেষ্টা করছে, যা ঠেকাতে হবে বলে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীরা প্রতারণার মাধ্যমে যাতে এদেশের নাগরিক হতে না পারে সে বিষয়ে কমিশন সজাগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কমিশনের হাতে নেই জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে। প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক সাজতে চাই, বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী। আমাদের আরো পার্শ্ববর্তী দেশসমূহের কিছু কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক সাজতে চায়, চাকরি বাকরি ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে বা কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে। নাশকতার মামলার আসামি খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ধর্মঘটে শ্রমিকরা। এতে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জনসাধারণকে জিম্মি করে এ ধরনের আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে তা দ্রুত বন্ধের আহ্বান ভুক্তভোগীদের। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে। এর পরপরই বিক্ষোভে নামেন ট্যাংলরি শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। আন্দোলনের শুরুতে তেলের সংকট দেখা না দিলেও তৃতীয় দিনে এসে পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় নগরীর বেশিরভাগ পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এই যে পাম্পে তেল দিচ্ছে না, আমরা অনেক ভুক্তভোগী। যে এখন আমি পরানার নিয়ে যাব ডিউটিতে, সে মংলা চলে যাবে, এখন তেল পাচ্ছি না, গাড়িতে আমার ফুয়েল নাই। তেল নিতে এসে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বলছেন, মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন বন্ধ হওয়া উচিত। ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে সাধারণ পাবলিককে এরকম জিম্মি করাটা আমার মতে ঠিক না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনে ডিপো থেকে তেল উত্তোলন করা যায়নি। এতে মজুদের বেশিরভাগ তেলই শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আসছে না, আমাদের যতটুকু রিজার্ভ আছে সেভাবে বিক্রি করছে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করতে পারবো, না হলে বন্ধ। ময়লার পরিষ্কার করে সিটি কর্পোরেশনে ওই গাড়িগুলো শুধু দেওয়ার জন্য অল্প কিছু তেল হয়তো আছে, খুব তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। শ্রমিক নেতাদের দাবি, আলী আজিম ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার। তাকে মুক্তি ও নেতাদের নামে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাদী গতকালও কোর্টে যে জবানবন্দি দিয়েছে যে আমাদের এই লোক আসামি না, তারপরও কোর্ট আমাদেরকে জামিন দেয় নাই। আমাদের শ্রমিকদের একটাই দাবি যে আমাদের সেক্রেটারি মিথ্যা মামলা, সেই মামলা প্রত্যাহার সহ তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আমরা গাড়ি চালাবো না। বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় 21 আগস্ট খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির 4 সদস্য সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে, কি অবস্থা জানাবেন, এবং খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তার প্রভাব কেমন দেখেছেন? প্রভাব পড়তে শুরু করেছে। এখন আমরা যেমন দাঁড়িয়ে আছি খুলনার কেসিসির যে তেলের পাম্পটি রয়েছে সেই তেলের পাম্পটিতে, এই পাম্পটিতে ইতিমধ্যে অকটেন বিক্রি করা বন্ধ হয়ে গেছে এবং এর পাশাপাশি এই পাম্পটিতে ডিজেলও বিক্রি করা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র তাদের স্টকে এখন পেট্রোল তেল রয়েছে এবং এই জন্য তারা শুধুমাত্র পেট্রোলটাই বিক্রি করছেন। আমরা পাম্প সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগামীকাল পর্যন্ত তারা পেট্রোলটা বিক্রি করতে পারবেন। এরপর আসলে আর তারা আসলে এই যদি স্টক শেষ হয়ে যায় তাহলে তারা যতক্ষণ না পর্যন্ত উত্তোলন করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তেল বিক্রি করতে পারবেন না। এর পাশে আরো একটি পাম্প রয়েছে, আমরা সেই পাম্পটিতেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের স্টকে
সীমিত পরিমাণ তেল আছে, সেক্ষেত্রে তারা গত 2 দিন ধরে তেল উত্তোলন করতে পারেনি। সেই কারণে তাদের স্টকে যে পরিমাণ তেল আছে সেই তেলগুলো তারা বিক্রি করছেন। আমরা বেশ কয়েকটি পাম্পে যখন গিয়েছি, প্রত্যেকটা পাম্পেই আসলে একই অবস্থা। তারা বলছেন যে তাদের স্টকের তেল আসলে সীমিত হয়ে আসছে এবং যদি তেল উত্তোলন করা না যায় তাহলে হয়তোবা আগামী 1 থেকে 2 দিন আসলে এই তেল সরবরাহ করা যাবে এবং তারপরে আসলে এই তেল সরবরাহ করা আর সম্ভব হবে না বলেই তারা জানিয়েছেন। আর আমরা এই ব্যাপারে শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। তারা ইতিমধ্যে 2 তারা তাদের নেতার জামিনের জন্য আবেদন করেছে আদালতে। আজও জামিন হয়নি এবং আগামীকালকেও তারা আবেদন করবেন এবং জামিন না হওয়া পর্যন্ত শ্রমিক নেতৃবৃন্দ তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই আন্দোলন চালিয়ে গেলে যেটা হচ্ছে যে পদ্মা, মেঘনা এবং যমুনা যে 3টি তেল ডিপো রয়েছে খুলনাতে, এই 3টি তেল ডিপো থেকে এখন সম্পূর্ণরূপে আসলে তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং তেল উত্তোলন বন্ধ থাকার কারণে, তেল পরিবহন বন্ধ থাকার কারণে 16 জেলায় আসলে কিন্তু এখন তেল যাচ্ছে না। অতএব প্রত্যেকটি পাম্পই আসলে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আরো বেশি সংকটে পড়বে যদি তেল উত্তোলন এবং বন্ধ থাকে। আমরা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে যখন কথা বলেছি তখন তারা কিন্তু একটা কথা বলেছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো শাসনানুরূপ কোনো বক্তব্য আসেনি এবং সমুদ্র পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেছে একটি বৈঠকের জন্য এবং বৈঠকের সময়টি এখনো পর্যন্ত তারা জানায়নি সমুদ্র পক্ষ থেকে, যার কারণে এখনো পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে কি হবে আসলে এই পরিস্থিতি। তবে শ্রমিক নেতৃবৃন্দ বলছেন যে তাদের নেতার জামিন এবং তাদের যে সকল নেতৃবৃন্দের নামে মামলা রয়েছে সেই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আসলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং সেইভাবেই তারা গতকাল রবিবার থেকে যে দুপুর থেকে যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন এখনো পর্যন্ত চালাচ্ছে এবং আজকে 3য় দিনের মতো আন্দোলন চলছে এবং আজও তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে এবং যার প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা মহানগরীর যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে পড়তে শুরু করেছে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। বগুড়ার শেরপুরে 16 মাসের শিশু হুমায়রা খাতুনকে গলা টিপে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের জেল দেওয়া হয়েছে। দুপুরে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক ইফতেখার আহমেদ এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। আরও একটি মেয়ে সন্তান হওয়ায় 2022 সালের 26 সেপ্টেম্বর রাতে শিশু হুমায়রাকে বাড়ির বাইরে নিয়ে গলা টিপে হত্যা করে, পরে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। এই ঘটনায় বাড়ির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে জাকির। পরদিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ঢাকার নবাবগঞ্জে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় মামলা করেন আহতের বাবা। পুলিশ জানিয়েছে ঘটনার মূল পরিকল্পনাকারী এলাকার চিহ্নিত মাদক কারবারি ইখতিয়ার উদ্দিন আক্তার, অন্যরা তার সহযোগী মোহাম্মদ সুলাইমান শুভ এবং চপল শিকদার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদের জন্য মাদক কারবারির তথ্য ফুটেজ সংগ্রহ করেন সাংবাদিক নাজমুল। বিষয়টি বুঝতে পেরে তার সহযোগীদের নিয়ে সকল তথ্য ও ভিডিও ফুটেজ উদ্ধারের জন্য এই হামলা চালায় অভিযুক্তরা। এমনকি তাকে হত্যা করে হলেও তা উদ্ধারের পরিকল্পনা করে তারা। পরে তাদের দেয়া তথ্যে হামলার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই 3 জনের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে সাংবাদিক নাজমুল যিনি ছিলেন তিনি তাদের কাছে এই ইখতিয়ারের কাছে একটা তথ্য ছিল যে তাকে এই নাজমুল হচ্ছে মাদকের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, মাদক ব্যবসায়ীদের বিষয়ে। সেই আতঙ্ক থেকে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই 2 জনকে দিয়ে তার নির্দেশে সে তাদেরকে করার জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য বা তাদেরকে করার জন্য। চট্টগ্রাম বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ঘটছে চুরির ঘটনা। এ ঘটনায় সোমবার একজনকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। তবে স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তায় বড় উদ্যোগ থাকলেও তাকে পাশ কাটিয়ে এমন ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। কর্তৃপক্ষ বলছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছেন তারা। গত 21 ও 22 জানুয়ারি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন ইউএস কোস্টগার্ড আইএসপিএস-এর 5 সদস্যের একটি দল। বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছিল তারা, কিন্তু সপ্তাহ না যেতেই বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও ভাইরাল হয়। নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে চুরির এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। নিরাপত্তা স্থাপনা ব্যবহার করে চুরি হওয়ায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি, কারণ আমাদের এই ধরনের পণ্য যদি
ছুঁড়ে ফেলা হচ্ছে জাহাজ থেকে নিচে এবং এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। বন্দরে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত, এদের মধ্যে শ্রমিক, কর্মচারী, যানবাহন চালক থেকে শুরু করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন। এ ঘটনায় নতুন করে নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ার যেটা ব্যবহার করেছে ওয়ালের কোলোকেটেড হওয়ার কারণে এই বিষয়টা ব্যবহার করতে পেরেছে। তো আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করেছি। তো আমরা আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি জায়গাগুলোতে, যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে না পারে। ডিউটি ডিস্ট্রিবিউশন করে আপনি সব জায়গায় অনেক বেশি ভিজিলেন্স নিয়ে আসতে পারেন। তো আশা করি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এই বিষয়গুলো এড়ানো সম্ভব হবে। কমাস আগে কন্টেইনার থেকে ল্যাপটপ চুরির ঘটনা এখনও আলোচিত। রবিবার চুরির ঘটনার পর একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে আরও 4 জনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 12টার দিকে সদর উপজেলায় সোনালী ব্যাংকের বড়বাড়ি শাখায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের নৈশ প্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংকে থাকা অর্থ লুট হয়েছে কিনা তা খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী। কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। এখানে আমরা সেনাবাহিনীর অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি আমরা সবাই এসেছি। আমাদের এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নানা সংকট কাটিয়ে বোরো মৌসুমের ধান আবাদ করছেন চাষিরা। এবার সার শ্রমিক সহ প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধি চাপে ফেলেছে চাষিকে। খরচ বেশি হওয়ায় বেড়েছে লোকসানের আশঙ্কা। শীত উপেক্ষা করে বোরো মৌসুমের ধানের জমি তৈরি চারা রোপণ। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, বেনাপোলে মাঠে মাঠে দেখা যাচ্ছে ব্যস্ততা। সার, বীজ, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি সময় মতো সেচ না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক চাষিকে। তবে সবুজে মাঠ ভরিয়ে তোলার চেষ্টায় ত্রুটি রাখেননি কেউ। 2 বিঘে জমিতে একটা সেচ নিতে হলে 2.5 লিটার তেল লাগে, তাহলে একদিন পর পর সেচ দেওয়া লাগে। বীজের বাজারেও আমরা আমাদের মনিটরিং অব্যাহত রেখেছি। বেশি নেওয়ার কোনো অভিযোগ আসলে যদি সুনির্দিষ্টভাবে পাওয়া যায় তো আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নেব। নানা সংকটে ভুগতে হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুরের চাষিদেরও। পাবনায় শ্রমিকের মজুরি 500 টাকা থেকে গিয়ে ঠেকেছে 700-তে। নাঙ্গল বাওয়া 1200 টাকা, ময়দা 400 টাকা, প্রচুর টাকা খরচ। নাটোরে বিল থেকে পানি নামতে দেরি হয় বোরো আবাদে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। সুনামগঞ্জেও কিছু জায়গায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে আবাদ। ভাই আওরা যতটুকু মনে করেন যে অন্তরে পানি শুকায় না, ঠিক আছে, না শুকানি তো আমরা অন্তরে জমি টমি লাগাইতে পারতাছি না। মৌলভীবাজারে এবার বোরো আবাদ হচ্ছে 2000 হেক্টরের বেশি জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বাড়ার আশা করছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুরে আবাদের শুরুতে পানির সংকট এবং শীতের কারণে শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তায় চাষি। চাঁদপুরে কয়েক হাজার চাষি বিপাকে সেচ কার্যক্রম চালু না হয়। আমাদের এলাকায় এখনো পানি পাইতেছি না, আমরা কোনো রোলার লাগাইতে পারতেছি না। ঠাকুরগাঁওয়ে পলিথিন দিয়ে ঢেকে শীত থেকে ধানের চারা রক্ষা করছেন চাষিরা। কৃষি উপকরণের দাম বাড়ায় পঞ্চগড়ে কমে আসছে বোরো আবাদের পরিধি। কৃষি উপদেষ্টা জানিয়েছেন, সারের কোনো সংকট নেই। কেউ সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। শেরপুরে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বোরো আবাদ বাড়ানোর পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। জেলায় চলতি মৌসুমে ৯১,৯০০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে কি ধরনের সংকটের কথা চাষিরা বলছেন? লক্ষ্যমাত্রা পূরণে কি উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ? আসলে কিন্তু এখন পুরোদমে কিন্তু আমরা দেখেছি বড় যে আবাদ সেটি চলছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আরো 15 দিন আগে অর্থাৎ যে বড় ধান আবাদ করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি এখন ধান খেতে তারা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন কৃষকরা। তবে আবাদের শুরুতেই কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি পানির সংকট দেখা দিয়েছে, পাশাপাশি শ্রমিক সংকটের কারণে কিন্তু অনেকেই যে দুশ্চিন্তা হয়ে পড়েছেন। আমি এখন যেখানে আছি এটি সদর উপজেলার যে গাদিয়া এলাকায়, এখানে আমরা দেখেছি
অনেক কৃষকের সাথে কথা বলছি, তারা যে আবাদ এই প্রায় 100 হেক্টর উপরে এখানে আবাদ হয়েছে, ইতিমধ্যে তারা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। পাশাপাশি সার কীটনাশক তারা যে জমিতে দিচ্ছে। তবে অনেক কৃষক যে অভিযোগ করছেন, যদিও এখানে পানির সংকট নাই, অনেক জায়গায় কিন্তু পানির সংকট রয়েছে, অর্থাৎ খাল বিলে পানির সংকটের কারণে অনেক সময় সেচ দিয়ে পানি উঠানো যাচ্ছে না। পাশাপাশি যেই সারের যেই দাম, সেটি সরকারি নির্ধারিত দাম 27 টাকা হলো, কিন্তু সেটা 35 টাকা পর্যন্ত তারা কিনতে হচ্ছে। এতে করে তাদের যে খরচ সেটি অনেক বাড়ছে। কিন্তু এই বিষয়ে তারা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং যে ডিলাররা যে কারসাজি করছে সেই বিষয়ে তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বললেও কিন্তু আসলে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে না কৃষি বিভাগ থেকে, এমনটি আমরা কৃষকরা অভিযোগ করেছেন। তো তারা বলছেন যদি এভাবে প্রতিনিয়ত যে সারের দাম বাড়ানো হয় বা বাড়তি টাকা নেওয়া হয়, তাহলে কিন্তু তাদের যেই প্রতি মন ধানে তাদের খরচ পড়বে, এমনটি বলছে। তো এই বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার জন্য তারা মানে দাবি জানিয়েছে। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার যে 38,500 হেক্টর জমি তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইতিমধ্যে 25,000-এর বেশি জমি আবাদ হয়েছে। বাকি যে জমিগুলো সেগুলো কিন্তু আবাদ হবে, অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জন হবে এমনটি বলছেন। পাশাপাশি যে সার যে দামের বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং এই বিষয়ে যদি কোনো ডিলার এটির সাথে জড়িত থাকে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন, এমনটি কৃষি বিভাগ থেকে বলা হয়েছে। তবে আমি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন ফারুক হোসেন, তার সাথে আমার একাধিকবার কথা হয়েছে। তারা বলছেন আসলে এটি সরকারি যে নির্ধারিত দাম, এই নির্ধারিত দামের বাইরে কোনো ডিলার যদি দাম নেয় তাহলে তারাও কিন্তু এ বিষয়ে ক্ষতি দেবে এবং তাদের ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে তারা বলছেন প্রতি বস্তা যে সার তারা 1250 টাকা করে বিক্রি করছে। এতে করে তাদের অনেক ক্ষেত্রে তাদের 1400 হাতে পড়ে, প্রতি বস্তা লোকসানের মুখে পড়তে হয়েছে যে ডিলার যে মালিক তারা বলছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমারের সাথে কথা হয়েছে, তিনি বলছেন প্রত্যেকটি যে বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং সরকার নির্ধারিত যে দাম যে সারের সেটি যেন কোনোভাবে না নেওয়া হয় এবং কোনো যেন কৃত্রিম সংকট বা সার সংকট অজুহাত দেখি যেন কোনো ধরনের কৃষকদের হয়রানি না করা হয়, সেই বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এই বিষয়ে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ডিলারদের যে ডিলার আছেন সেটি বাতিল করার কথা বলছেন জেলা প্রশাসক। আসলে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখন পর্যন্ত আবাদ চলছে এবং পুরোপুরি কৃষকরা মাঠে রয়েছেন। একদমই তাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে 6 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বায়াজিদের কুলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার রইসউদ্দিন জানান, কুলগাঁও এলাকায় একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় 3 ডাকাত। তবে আটক করা হয় দলের প্রধান আসিফ সহ 6 জনকে। তাদের কাছ থেকে একটি দেশি এলজি, 9টি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। আসিফ নামক যে ডাকাত রয়েছে এরা ছিল তাদের সর্দার, তারা আমাদের উক্ত এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই আসিফ এবং অন্য যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তারা মূলত ওই বাইজিত এলাকার ইতিপূর্বে আমাদের যে চিহ্নিত এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তারই সহযোগী। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে ছাত্র শ্রমিক জনতা। দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বশির আহমেদ অপু সহ ছাত্র নেতারা। এ সময় স্বৈরাচার শাসনামলে সব সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের যথাযথ শাস্তির দাবি জানান তারা। এর আগে শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আদালত এলাকায় গিয়ে শেষ হয়। লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন রাকিবুল। পাশাপাশি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে সোমবার সন্ধ্যায় রামগঞ্জের ফতেপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।